নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের দ্বিসপ্ততিতম অর্থাৎ 72 নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অষ্টম পর্ব এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামকৃষ্ণদেবের যে সাক্ষাৎকার, আজকে তার দ্বিতীয় এবং আশা করি শেষ পর্ব। তো ঠাকুর তো বলে চলেছেন এবং যতজন সেখানে উপস্থিত আছেন সবাই শুনে চলেছেন। বিদ্যাসাগর মশাই আর কিছু বলছেন না, উনি চুপ করেই আছেন। তো বলতে বলতে ঠাকুর বলছেন যে বিশ্বাস এবং ভক্তি এইটি চাই। এটা হচ্ছে ঠাকুরের কথা বলার ধরন, এটা আপনাকে একটু বুঝতে হবে। বিশ্বাস এবং ভক্তি এইটি চাই, এটি উনি সাধারণ মানুষের জন্য বলছেন, ঠিক আছে, কিন্তু এটা উনি বলছেন বিদ্যাসাগর মশাইকে যে বিশ্বাস এবং ভক্তি চাই, মানে ওনার যে এটা একটু কম আছে সেটা উনি ধরেছেন। এবং আরেকটি জিনিস সম্ভবত ঠাকুর বুঝতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে বিদ্যাসাগর মশাইয়ের অহংকার একটু ভালো মাত্রায় আছে। তো এই জন্য ওনার কথার মধ্যে এইটা উনি বারে বারে বলছেন যে আমি এবং আমার এই দুটি হচ্ছে অজ্ঞান, মানে অজ্ঞানের পরিচয় আর কি। মানে এটা হচ্ছে জ্ঞানীর লক্ষণ নয়। মানে আমার বাড়ি, আমার টাকা, আমি দান করছি, আমি একজন বড় দাতা, আমি একজন বড় পণ্ডিত, এই সমস্ত কথা হচ্ছে অজ্ঞানের লক্ষণ। ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের ঐশ্বর্য আমার মাধ্যমে সামনে আসছে, এইটি হচ্ছে জ্ঞানীর কথা। মানে আমি বলছি না, আমার মুখ দিয়ে তিনি বলাচ্ছেন। আমার বুদ্ধি নয়, তার বুদ্ধি আমার মধ্যে দিয়ে লোকের সামনে আসছে। আমার টাকা, আমার ঐশ্বর্য, আমার বাড়ি নয়, সব ঈশ্বরের বস্তু। তিনি আমাকে ভোগ করতে দিয়েছেন। এবং তার সাথে সাথে ঠাকুর এটাও বলছেন যে মৃত্যু জিনিসটাকে যেন আমরা কখনো ভুলে না যাই। কখনো যেন ভুলে না যাই যে একদিন এই সব পড়ে থাকবে, আমাদের চলে যেতে হবে। আমরা এখানে এসেছি কতগুলি কাজ করবার জন্য। ঠিক যেরকম পাড়াগাঁয়ে বাড়ি আছে, কলকাতা শহরে এসেছে কাজ করবে বলে। কাজ যখন হয়ে যাবে তখন চলে যেতে হবে, আর এখানে থাকা যাবে না। তো একটি খুব সুন্দর উদাহরণ তিনি দিচ্ছেন যে বাবুর বাগানের সরকার, মানে বাগানের কেয়ারটেকার যদি আপনি বলেন, যে একটা তো ইনচার্জ একজন তো থাকেন, যার বাগানটা যার দায়িত্বে আছে। তো তিনি যখন বলেন তখন তো তিনি বলেন, কি বলেন, যে এটা হচ্ছে আমার বাগান, মানে আমি হচ্ছি এর ইনচার্জ। আমি আমার না বললে তো তার চলে না, এটাই তার কাজ, বাগানটার দেখভাল করা। কিন্তু আসলে তো তার বাগান নয়, আসলে তো ওটা বাবুর বাগান। বাবু ওনাকে কাজে রেখেছেন, ওনাকে সর্বেসর্বা বানিয়েছেন, সেই জন্য এটা হচ্ছে ওনার বাগান। ঠাকুর বলছেন যে যখন বাগান কেউ দেখতে আসে তখন তিনি দেখান যে এটা হচ্ছে আমাদের বাগানের সীমানা, এটা হচ্ছে আমাদের পুকুর, এইগুলো হচ্ছে আমাদের গাছ, মানে আমার আর কি। আমাদের তো আমরা যেরকম আমরা বলি না এটা আমাদের বাড়ি, অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাই, এটা আমার বাড়ি। তো সেই রকম বলে তিনি সব দেখান যেন সব তার। কিন্তু বাবু যদি কোনোদিন তাকে চাকরি থেকে বের করে দেয়, মানে তাকে যদি বরখাস্ত করে, তার যদি আর চাকরি না থাকে, ঠাকুরের ভাষায় আম কাঠের সিন্দুকটা পর্যন্ত লয়ে যাবার তার মুরত থাকে না, ওটাকেও ফেরত দিয়ে যেতে হয়। মানে আম কাঠ হচ্ছে সব থেকে সস্তার কাঠ।
মানে তার কোনো প্র্যাকটিক্যালি দাম নেই আর কি, ঠাকুরের ভাষায় যা। সেই আম কাঠের তৈরি একটা সিন্দুক, সেটা পর্যন্ত যে সস্তার জিনিসটা সঙ্গে করে নিয়ে যাবে, এই সে বলছিল বাগানটাই পুরো তার। আম কাঠের সিন্দুকটাও নিয়ে যাওয়ার তার মুরদ থাকে না যখন তার চাকরি যায়। তখন বোঝা যায় যে আসল মালিকটা কে। ঠিক সেই রকম আমরা এই সংসারে এসেছি, আমরা এই পৃথিবীতে এসেছি কিছু কাজ করতে। আমাদের যা ক্ষমতা আমাদের ক্ষমতা নয়, তো সেটাই উনি মানে বিদ্যাসাগর মশাইয়ের নাম করে বলছেন না, কিন্তু বোঝাই যাচ্ছে যে উনি কাকে বলছেন। তো বিদ্যাসাগর মশাই চুপ করে শুনছেন। তো খুব সুন্দর ঠাকুর এখানে একটি বলছেন, আমি উদাহরণটি দেওয়ার লোভ সামলাতে পারছি না, দিয়ে ফেলছি, তাই একই কথা দুবার বলা হচ্ছে বুঝতে পারছি, তবু বলছি। ওই যে উনি বলছেন না যে আমি আমার, এটা হচ্ছে অজ্ঞানের পরিচয়। উনি বলছেন ভগবান না দুই ক্ষেত্রে হাসেন। এক হাসেন যখন কবিরাজ বলে যে মা কোনো চিন্তা করো না, তোমার ছেলে অসুস্থ, তোমার ছেলে মারা যাচ্ছে বলছো, তাকে আমি ভালো করে দেবো। ভগবান তখন এইভাবে হাসেন যে আমি মারছি আর কবিরাজ বলে কিনা ভালো করে দেবে। আর ভগবান কখন হাসেন? যখন দুই ভাই মিলে বাপের সম্পত্তি জমিতে দড়ি ফেলে দুই ভাগ করে, ভাগ করে বলে ওই ভাগটা তোর, এই ভাগটা আমার। তখন ভগবান আবার হাসেন। আমার জমি ওরা ভাগাভাগি করে বলছে ওইটা তোর, এইটা আমার, তাহলে আমি কোথায় গেলাম? তো এই হচ্ছে সেই গল্প আর কি, যে বাবুর বাগান, এদিকে বাগানে যাকে কেয়ারটেকার বানানো হয়েছে সে বলছে এটা আমার বাগান। তো সেই আর কি। তো ঠাকুরের এইটি স্বভাব ছিল যে একটি কথাকে দরকার হলে এক বা একাধিক উদাহরণ দিয়ে উনি বারবার বলবেন যতক্ষণ পর্যন্ত সেই কথাটি বেশ ভালো করে মানুষের মাথায় গেঁথে না যায়। তো সময়ের অভাবে আমরা সমস্ত উদাহরণ দিয়ে উঠতে পারছি না। খুবই সুন্দর সুন্দর ঠাকুর উদাহরণ দিতেন। আমরা তো বড়জোর একটি কি দুটি উল্লেখ করছি, অনেক আছে। তো এই সমস্ত কথার মধ্যেই ঠাকুর একবার তবু, মানে বুঝতে তো উনি সবই পেরেছেন, তবু একবার উনি বিদ্যাসাগর মশাইকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা তোমার কি ভাব? ভাব মানে হচ্ছে এই ধর্ম টর্ম সংক্রান্ত বিষয়ে তুমি কি ভাবো, তোমার মনোভাবটা কি? তো বিদ্যাসাগর মশাই বলছেন না, উনি মৃদু মৃদু হেসে বলছেন যে আচ্ছা সে আপনাকে পরে এক সময় একলা বলবো, সবার সামনে বলবো না। তো সবাই হাসছেন। মানে বিদ্যাসাগর মশাই অ্যাকচুয়ালি একটু নাস্তিক ঠিক বলা যায় না। ওনার বক্তব্য হচ্ছে যে জগতে এত দুঃখ যখন রয়েছে, তাহলে এমন ঈশ্বর থাকলেই বা কি, না থাকলেই বা কি, যে মানুষের দুঃখ যে সামলাতে পারে না, আটকাতে পারে না, তিনি থাকা সত্ত্বেও মানুষকে যখন এত দুঃখ ভোগ করতে হয়, অমন ঈশ্বর থাকলেই বা কি, না থাকলেই বা কি, তিনি থাকার তো আমি কোনো প্রয়োজন দেখি না, কাজেই তাকে ডাকারও আমি কোনো প্রয়োজন দেখি না। এইটা ছিল ওনার ঈশ্বর সম্বন্ধে মতবাদ। সেটা ঠাকুরের মুখের ওপর কী করে বলেন, এই ভদ্রলোক যেহেতু বিশ্বাস ভক্তি বোঝাচ্ছেন, তো সেই জন্য বলছে যে আমি আপনাকে পরে বলব। তো ঠাকুর তো বলছেন যে বিশ্বাসের কত মহিমা, ভক্তির কত জোর, ওই কথা বিভিন্ন উদাহরণ দিয়ে গান টান গিয়ে উনি বোঝাচ্ছিলেন। বলতে বলতে ওনার একটু মানে সমাধিস্থ হয়ে পড়েছেন, মানে বেঞ্চিতে বসেছেন পা ঝুলিয়ে, কিন্তু সোজা হয়ে বসেছেন চোখ বন্ধ, এবং মাস্টারমশাই বলছেন হাত দুটি অঞ্জলিবদ্ধ। অঞ্জলিবদ্ধ মানে আর কিছুই না, ওই নমস্কার যেরকম করে মানুষ করে আর কি, হাতটা জোর করে আছে, সোজা হয়ে বসে রয়েছেন, কোনো প্রাণের স্পন্দন নেই, নিস্তব্ধ হয়ে বসে রয়েছেন। সারা ঘরের লোক চুপ করে বসে এক দৃষ্টিতে ঠাকুরকে দেখছেন। বিদ্যাসাগর মশাইও তাদের মধ্যে একজন, তিনিও এক দৃষ্টে দেখছেন। তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তিনি কি আর জানেন না যে সমাধি কাকে বলে? কিন্তু সমাধি তো তিনি দেখেননি কখনো। এটাই হচ্ছে সমস্যা। আমি
পড়তে পারি অনেক কিছু, বলতে পারি অনেক কিছু, কিন্তু তেমন তেমন লোকের দেখা পাওয়া মুশকিল যার মধ্যে ওই সমস্ত লক্ষণ দেখা যায়। তো সবাই দেখছেন ঠাকুর বসে আছেন, কিছুক্ষণ বাদে আস্তে আস্তে আবার তিনি প্রকৃতিস্থ হলেন, মানে স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। ফিরে এসেও তিনি সেই একই কথা বলছেন যে বিশ্বাস এবং ভক্তি এর বড় দরকার আছে, এছাড়া কিছু হবার নয়। মানে যাকে পণ্ডিত ব্যক্তিরা ব্রহ্ম বলছেন, আমরা যে মা বলে ডাকি, আমরা তাকেই মা বলে ডাকি। ব্রহ্ম এবং মা, অর্থাৎ কিনা ব্রহ্ম এবং শক্তি, এর মধ্যে কোনো তফাৎ নেই। মানে শুনে এটাকে দ্বৈতবাদ মনে হয়। এক আছেন ব্রহ্ম, আর এক আছেন শক্তি, যে ব্রহ্মের শক্তিতে শক্তিমান হয়ে তিনি জগৎকে চালাচ্ছেন। ঠাকুর বলছেন যে ও দুই একই, এবং খুব সুন্দর বলছেন যে যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তি, মানে আগুন এবং তার যে অন্য জিনিসকে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা, উনি বলছেন এই দুজনকে আলাদা আমি কি করে বলি? আগুন যেখানে আছে দাহিকা শক্তিও সেখানে আছে, দুটো তো একসাথেই থাকে, আলাদা করা যায় না। যদিও দুটি আলাদা, কিন্তু আলাদা করা যায় না। ঠাকুর আরও বলছেন যে পূজা, হোম, যাগযজ্ঞ এসব কিছুই কিছু নয়। তার ওপরে যদি ভালোবাসা আসে, তাহলে আর এসব কর্মের আর বেশি দরকার পড়ে না। তো মানে এই সমস্ত কর্ম যাকে আমরা সাধনা বলে জানি, যাকে আমরা ধার্মিকের পরিচয় বলে জানি, ওই যে সেই মাস্টারমশাই জিজ্ঞেস করেছিলেন, অবাক হয়েছিলেন শুনে যে ঠাকুর সন্ধ্যান্নিক করেন না, কেন করবেন? ঈশ্বরকে তো পাওয়া হয়ে গেছে, তাহলে আরও সমস্ত করার কি দরকার? তো সেটাই বলছেন যে এগুলো হচ্ছে সব ঈশ্বরের প্রতি ভালোবাসা যাতে মনে জাগে, সেই উদ্দেশ্যে করা। ভালোবাসা যদি একবার এসে গেল, তাহলে এগুলোর আর কর্মের বেশি প্রয়োজন নেই। আগে বলেছেন, আবার তিনি বলছেন যে এবারে বিদ্যাসাগর মশাইকে সরাসরি সম্বোধন করেই বলছেন যে তুমি যে সমস্ত কাজ করছো, খুব সৎকর্ম করছো, খুব ভালো কাজ করছো, এবং আমি কর্তা, মানে আমি করছি, মানে আমি এই দান করেছি, আমি বিধবাদের ভাতা দিয়েছি, আমি গরিব মানুষদের জন্য বিদ্যালয় খুলেছি, এই সমস্ত অহংকার বাদ দিয়ে নিষ্কামভাবে যদি সেই কাজ তুমি করতে পারো, তাহলে খুব ভালো। তো এই এত দূর বলার পরে ঠাকুরের একটু হয়তো মনে হয়েছে যে বিদ্যাসাগর মশাইয়ের মধ্যে যেহেতু অহংকার আছে, ওনার অহংকারে হয়তো অনেকটাই আঘাত লেগেছে। এত বড় একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিতকে উনি এতক্ষণ ধরে শাস্ত্র সম্বন্ধে জ্ঞান দিয়েছেন। তো এইবার ঠাকুর একটু মেকআপ করতে চেষ্টা করছেন। এটা ঠাকুরের একটা খুব কিউট স্বভাব ছিল, উনি মানুষকে খুব একটা দুঃখ দিতে চাইতেন না। এবার উনি মেকআপ দিচ্ছেন, বিদ্যাসাগরের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলছেন যে বলা বাহুল্য, এতক্ষণ যা বললাম সে সবই আপনি জানেন, কিন্তু খপর নাই। খপরটা হচ্ছে ওনার গ্রাম্য দেশীয় উচ্চারণ। খপর মানে খবর, খবর। গ্রামের মানুষ খবরকে খপর বলে। তো সেই ওনার তো গ্রাম্য ভাষা ছিল, এই ভাষাটি মাস্টারমশাই রেখে দিয়েছেন, কিন্তু খপর নাই। মানে আপনি সবই জানেন কিন্তু জানেন না, কথাটা খুব একটা সুবিধের নয়। তো ঠাকুর আরও একটু মেকআপ দিচ্ছেন যে বরুণের ভাণ্ডারে কত রত্ন আছে, বরুণের কাছে খবর নেই। মানে বরুণ মানে হচ্ছে ধরুন আমাদের যে মহাসমুদ্র, তাকে যদি আমি বরুণ দেব বলি, সমুদ্র না বলে যদি বলি এইটি হচ্ছে বরুণ দেব, সমুদ্রের মধ্যে কত মণিরত্ন লুকিয়ে রয়েছে
বরুণদেব অত কি, কে, তার তো মণিরত্নের পরোয়া নেই, কাজেই তিনি অত জানেনও না কত আছে। আছে, মাটিতে পড়ে আছে কিছু, কত আছে সমুদ্রের নিচে ছড়ানো, কে তার খবর রাখে? বরুণদেব নিজেও রাখে না। তো সবাই শুনে হাসছে। তখন ঠাকুর বলছে যে হ্যাঁ গো, হাসির কথা নয়, এমন অনেক বাবু আছে, সে তার চাকর বাকরদের নাম জানে না। এইটা খুব মানে, কিন্তু এই এই উদাহরণটা একদম মানে, এতে আর হাসির কথা কিছু নেই, এটা সত্যি সত্যিই কথা। চাকরের খবর কেই বা রাখে? আমার আন্ডারে 50টা লোক কাজ করে, বাবু এই জানে যে 50টা লোকের মাইনে প্রত্যেক মাসে যায়। 50টা লোকের নাম কি, সে বাবু কেনই বা মনে রাখবে? ইনসিগনিফিকেন্ট ব্যাপার, তুচ্ছ, তুচ্ছ মানুষ, তুচ্ছ ব্যাপার। মানে এটা হচ্ছে বিদ্যাসাগর মশাইয়ের অহংকারে যাতে খুব বেশি আঘাত না লাগে, ঠাকুর সেই চেষ্টাই করছেন আর কি। তারপরে যাবার সময় হয়েছে, যেহেতু এইসব কথা বলতে বলতে প্রায় রাত্রি 9টা বেজে গেছে, অনেক রাত তখনকার দিনে। এবার তো ফিরতে হবে, দক্ষিণেশ্বর অনেক দূরে। তো ঠাকুর বলছেন যে তাহলে তো একদিন আপনি যাবেন, রাসমণির বাগান দেখতে যাবেন। তো বিদ্যাসাগর মশাই বলছেন যে হ্যাঁ, সে তো বটেই, আমি তো যাবই। আপনি এসেছেন আর আমি যাব না, এটাও কিন্তু অহংকারের কথা। এই যে উনি নিজের মতনই ঠাকুরকেও ভাবছেন যে ওনার যেরকম একটা আত্মসম্মান, মর্যাদাবোধ এরকম আছে, ঠাকুরেরও নিশ্চয়ই আছে। এবং উনি, ঠাকুর এসেছেন, উনি যদি না যান তাহলে ঠাকুর হয়তো মাইন্ড করবেন। তো সেই জন্য বলছেন যে হ্যাঁ, আপনি এসেছেন আমি যাব না, এটা তো একটা কীরকম খারাপ দেখায়। তখন ঠাকুর বলছেন যে আমার কাছে ছি ছি ছি। তখন বিদ্যাসাগর মশাই বলছে সে কি, এমন কথা কেন বললেন, আমাকে বুঝিয়ে দিন। তখন মানে ছিছিটা কেন, মানে আপনার কাছে যাব, এতে আপনি ছিছি করছেন কেন, এটা বুঝিয়ে বলুন। তখন রামকৃষ্ণ বলছেন যে আমরা হচ্ছি জেলেডি। জেলেডি মানে খুব ছোট ছোট নৌকা আর কি। আমরা সরু সরু খালে বিলেও চলতে পারি, আবার নদীতেও যেতে পারি, সমুদ্রেও হয়তো চলে যেতে পারি, কিন্তু আপনি হচ্ছেন জাহাজ। বিদ্যার জাহাজটা বলেননি, জাহাজ বলেছেন। আপনি হচ্ছেন জাহাজ। আপনি যদি ছোট ছোট নদীর মধ্যে ঢুকতে চেষ্টা করেন, হয়তো চড়াতে আটকে গেলেন। সবাই আবার হাসছে। তো বিদ্যাসাগর মশাই চুপ করে আছেন, জবাবটা খুব মুখের মতন হয়েছেন, তো চুপ করে আছেন। ঠাকুরও হাসছেন। তারপরে বলার পরে ঠাকুরের মনে হয়েছে যে এটাও বোধহয় ওনার অহংকারে আঘাত দেওয়া হয়ে গেল। তখন ঠাকুর আবার মেকআপ করছেন, বলছেন যে তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। তখন বিদ্যাসাগর মশাই হেসে বলছেন হ্যাঁ, এটা তো বর্ষাকাল, এখন যেতে পারে। মানে নদীতে যে চড়া পড়ে সে তো অন্য সময় পড়ে, বর্ষাকালে তো আর পড়ে না। বর্ষাকালে যে কোনো সরু নদীও জলে ভরে যায়, তখন তো জাহাজ সেখানে যেতে পারে। মাস্টারমশাই কিন্তু বুঝতে পেরেছেন। মাস্টারমশাই মনে মনে বলছেন যে ঠাকুর কিন্তু ঠিক এই কথাটা বোঝাতে চাননি। ঠাকুর বলতে চেয়েছেন নবানুরাগের বর্ষা, অর্থাৎ কিনা প্রথম প্রথম যখন কারোর প্রতি অনুরাগ হয়, ভালোবাসা আসে মনে, তখন সে আর ছোট বড় দেখে না। ভালোবাসার মানুষটির কাছে সে যায়, ছোট হচ্ছে বড় হচ্ছে সব চিন্তা তার মাথায় আসে না। এই সমস্ত কথা হয়ে গেল। এবার ঠাকুর তো চলে আসছেন, এমন সময় হঠাৎ বাড়ির বাইরে বিদ্যাসাগর মশাই ওনাকে একদম আলো দেখিয়ে, নিজে আলো দেখিয়ে এগিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন এবং গাড়িতে তুলে রওনা করে দিলেন। ঠাকুর দক্ষিণেশ্বরের দিকে ফিরে চলে গেলেন। মাস্টারমশাই তো দাঁড়িয়ে রইলেন, ওনার তো এখানেই বাড়ি, উনি আর কেন এত রাতে শুধু শুধু ঠাকুরের সাথে যাবেন। ঠাকুরের সাথে উনি এসেছিলেন দক্ষিণেশ্বর থেকে, কিন্তু এখন উনি রয়ে গেলেন, ঠাকুর চলে গেলেন। এবং
মাস্টারমশাই তার কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে গেলেন। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। বিদ্যাসাগর মশাইয়ের সাথে ঠাকুরের সাক্ষাতের উপাখ্যান শেষ হলো। এর পরের দিন আবার অন্য কিছু কথামৃতের গল্প নিয়ে আমরা হাজির হব। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।